এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। অন্তত ১৬টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন আজমেরী ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প। যেই সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায়, ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে পতন হয়েছে সে সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নাসিম ওসমান, সেলিম ওসমান আর শামীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরী ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরী ওসমান। অন্তত ১৬টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় ১৯৯৮ সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায়। বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরী তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। ২০০০ সালের ১৯ নভেম্বর নগরীর ইজদায়ের ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে। ২০০৯ সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে ১৪ টুকরা করার অভিযোগ আজমেরীর বিরুদ্ধে। ২০১০ সালের ১৮ এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ ২০১১ সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয় আজমেরী বাহিনী খুন করে অটো চালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম এবং মে মাসের শেষে অজ্ঞাত পরিচয় দুই যুবককে। ২০১৩ সালের ২৯ জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলু। ২০১২ সালের ১৫ জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সংস্কৃতি কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার ৩ দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। ২০১৩ সালের শুরুতে নগরীর মাঝদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরী ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমেরী অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। ২০১৩ সালের ৬ মার্চ চাষারায় সুধিজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। মার্চের ৪ তারিখে শীতলক্ষা নদীর কুমুদিনী পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া আজমিরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর ২০১৩ সালের ১৩ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০১৩ সালের নভেম্বরে ১ নম্বর বাবরয়েল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। আজমেরী বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে। শহরের দুই পারের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হুন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরী। তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবাই ছিল আতঙ্কিত। অভিযোগ রয়েছে নগরীর গুমখুন, চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে। প্রায় রাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন। এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা। তার বাড়ির নিচতলার অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল। এছাড়া আল্লামা ইকবাল রোড, জামতলা ও স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল। প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশপাশের বাসিন্দারা। এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা, বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায়। কারণ আজমেরী ওসমানের বোন জামাতা পুলিশের একজন উপকমিশনার। আজমেরীর বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি, বরং রাজনৈতিক ছত্রছায়ায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের। সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার ওপর। আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর, গুলি করে অয়ন ওসমানও। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস ছিল না কারো।
তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি। 2006 সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালের 1/11-এর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। 2011 সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াৎ আইভী। আইভীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। 2014 সালের নির্বাচনে পথ অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ 4 আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের 2 কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসা শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির আইজিডব্লিউ লাইসেন্স বাতিল, এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই। 2014 সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায়, শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা 2টি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনসের কাছে বিটিআরসির বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা। ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা। 2014 সালের 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্ডার কোনোটি থেকেই শামীম ওসমান বা কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজিদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্ত করতেই তার মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের টর্চার ছেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জনগণের প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়েচড়ে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরী ওসমানের ক্যাডার সুলতান শওকত ভ্রমর।